স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শুনছি। বলছি তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। সকলে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে। আমি একটুখানি বাকি সিলেবাসটুকু বলে নিই, তারপরে যে একজন বললে কোশ্চেন ছিল তার কোশ্চেন আমি দিচ্ছি। ওকে, একবার স্ক্রিনের দিকে তাকিয়ে দেখো যে আমাদেরকে আগের দিন তো আমরা বোর্স দেখো, আমরা যে 3টে ক্লাস আগে করে এসেছি সেখান থেকে আমরা বোর্স, অ্যাটমিক মডেল, ডি ব্রগলি, কোয়ান্টাম নাম্বারস, অরবিট, অরবাইটালস এর কনসেপ্ট পড়ে নিয়েছি। অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এইটুকুকে আমরা বলেছিলাম কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে পড়বো। এই জিনিসটাকে আমরা এই চ্যাপ্টার পড়ার সময় পড়ে ধরো সুবিধা হবে পড়তে আমাদের। আজকে আমরা পড়বো দেখো এইটুকু: আউটবাউস প্রিন্সিপাল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, হুনস রুলস অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি, অ্যান্ড দেন ইলেকট্রনিক কনফিগারেশন অফ এলিমেন্টস। এইটা পার্টটুকু আমরা পড়বো আজকে। ওকে, কি কি টপিকস তোমাদের বললাম তাহলে আমি একবার। প্রথমে আমি 1 নম্বরে পড়ব পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। 2 নম্বরে আমরা পড়ব হুমস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। তারপরে পড়ব আমরা আউটবাউস রুলটা পড়ব, যেটাকে আমরা প্রিন্সিপাল বলছি। আউটবাউ প্রিন্সিপাল। দেন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করা শিখব। আর লাস্টে এটা সিলেবাসে দেখলাম না, বাট আমরা ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করা শিখে নেব, অর্থাৎ ম্যাগনেটিক নেচার শিখে নেব। এবার একজনের কোশ্চেন আমি শুনবো, যে কোশ্চেন করছিলাম। কে একজন প্রশ্ন করছিলে, বলো কি বলছিলে। স্যার মানে কোশ্চেনটা ছিল যে একটা কনফিউশন ছিল। স্যার আপনি লিখিয়েছিলেন SPDFG, এই পাঁচটা লিখিয়েছিলেন আপনি। ওই কে শেলে কোনটা হবে, এম শেলে কতটা হবে। তো স্যার ওখানটা এন ছিল দিয়ে আপনি দেখিয়েছিলেন যে n=4 যদি হয়, তাহলে স্যার যদি কোশ্চেন বা কোনো জায়গায় যদি পি শেলের কথা থাকে যেখানটা n=6 থাকবে, সেই ক্ষেত্রে জি জি এর পরে কি হবে স্যার, মানে জি অব্দি তো পর পর লাস্ট। পর পর চলে যাবে তুমি নর্মালি ওর, ঠিক আছে। 7টা অরবিটা পাওয়া যায়, পর 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 চলে যাবে, ঠিক আছে। এইচ চলে আসবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। বেশ, চলো। এবার দেখো একবার আমি যেটুকু পড়িয়েছিলাম তার উপর থেকে তোমাকে প্রথমে আজকে কি বলবো পড়বো বললাম বলো তো? সেটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। দেখো একবার ওনার স্টেটমেন্টটা কিরকম ব্যাপার। উনি অ্যাকচুয়ালি বলছিলেন যে ইচ ইলেকট্রন ইন অ্যান অ্যাটম ইজ ডেজিগনেটেড বাই এ সেট অফ 4 কোয়ান্টাম নাম্বারস। কি কি কোয়ান্টাম নাম্বার ছিল বলতো? একটা এন ছিল, যেটাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলি। তারপরে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, দ্যাট ইজ এল। তারপরে ছিল আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম, অ্যান্ড দেন ছিল স্পিন কোয়ান্টাম নাম্বার এস। এই 4টি কোয়ান্টাম নাম্বার নিয়ে আমরা কিন্তু কাজকর্ম করে এসেছি। অর্থাৎ একটা electron of an atom is designated by a set of 4 quantum numbers and they are n, l, m and s. পাউলি একটা কনসেপ্ট প্রপোজ করেছিলেন। তিনি বলেছিলেন, তার স্টেটমেন্ট ছিল, নো
two electrons in an atom can have same values of all the 4 quantum numbers. আমি তোমাকে স্টেটমেন্টে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। ধরো একটা কনসেপ্ট নিচ্ছি। ধরো কোনো এক মায়ের যমজ সন্তান আছে। আমার প্রশ্ন হচ্ছে কি, তার মাকে তো তার ছেলে দুটোকে আইডেন্টিফাই করতে হয়, কোনটা রাম কোনটা শ্যাম। মা নিশ্চয়ই রামকে শ্যাম বলে বা শ্যামকে রাম বলে সম্বোধন করে না, তাহলে মা কি করে তাকে আইডেন্টিফাই করে? আর যমজ সন্তান মানে অলমোস্ট সবকিছুই তাদের সিমিলারিটিস থাকা, এটাই স্বাভাবিক কথা। এখানে আমি তোমাকে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে গিয়ে, ধরে নাও 4টে কোয়ান্টাম নাম্বার বলছে, আমি একটা এন, একটা এল, একটা এম আর একটা এস বললে, আর আমি ধরো 1s কে কনসিডার করছি। তাহলে 1s এর জন্য তুমি তো 4টে কোয়ান্টাম সংখ্যার মান পাবে। দেখো একবার, যদি একটু ডিপলি চিন্তা ভাবনা করো, তাহলে দেখো প্রথমটা আমাদের এন হয়, কারণ আমাদের কনফিগারেশন লেখার নিয়ম ছিল প্রথমে এন, তারপরে এল, আর একদম তার মাথার উপরে আমরা কি ছিল লিখবো বলেছিলাম, নাম্বার অফ ইলেকট্রন বা ইলেকট্রনস লিখবো বলেছিলাম। এক্ষেত্রে যেহেতু 1 আছে সামনে, দ্যাট মিনস এন এর ভ্যালু 1, তাহলে এর ক্ষেত্রে এন এর ভ্যালু 1 হবে। যেহেতু এস রয়েছে, এস এর জন্য এল এর ভ্যালু 0 হয়, এটা আমরা আগের দিন পড়েছিলাম, এর ক্ষেত্রেও 0 হবে। আর এল যদি 0 হয় তাহলে এম এর ভ্যালু হয় -0, 0, +0, অর্থাৎ -l থেকে +l ইনক্লুডিং 0, দ্যাট মিনস শুধুমাত্র 0। কিন্তু এদের স্পিন কোয়ান্টাম নাম্বার কিন্তু সেম হবে না, অর্থাৎ একজন যদি +1/2 হয় অন্যজন -1/2 হবে। তাহলে মা এটা দেখি আইডেন্টিফাই করে, অর্থাৎ কারো হয়তো একটা গালে তিল আছে, একজনের তিল নেই, বা কারো হয়তো একদিক কাটা আছে একদিক কাটা নেই, এইরকম ব্যাপার স্যাপার থেকে তিনি আইডেন্টিফাই করেন। তাহলে দেখো তো ওদের তিনজনা সেম হলেও লাস্টের স্পিন কোয়ান্টাম নাম্বার কি হয়ে গেল, ডিফারেন্ট হয়ে গেল। তার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সেম। দেখো প্রত্যেকজনার 1, 0, 0, কিন্তু এদের কি হলো তাহলে বলো তো, স্পিন কোয়ান্টাম নাম্বারটা এদের এক্ষেত্রে ডিফারেন্ট হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এই স্টেটমেন্টটা জাজমেন্ট করতে পারি, no two electrons in an atom can have same values of all the 4 quantum numbers। তার মানে তোমার কি সব 4টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সমান হবে না, এটাই উনি কিন্তু বলতে চেয়েছেন। মাথায় রাখবে, এখানে তুমি হয়তো সেন্টেন্সটা বুঝতে পারছো না, হয়তো ক্যান হ্যাভ সেম ভ্যালুস, কিন্তু সামনে দেখো নো লেখা আছে, এটা খেয়াল করবে। তার মানে 4টে কোয়ান্টাম সংখ্যার কিন্তু ভ্যালু এক হতে পারে না, যদি 3টে কোয়ান্টাম সংখ্যারও ভ্যালু এক হয়ে যায়, একটা কিন্তু আলাদা হবে। কথাটা বুঝতে পারলে আমার সকলে? হ্যাঁ স্যার। তিনি এখান থেকে একটা কনক্লুশন টেনেছিলেন। সেই কনক্লুশনটা কি ছিল, খুব একটা মানে আমি ইজি কনক্লুশন বলতে পারি, যে উনি একটা জিস্ট আউট করে দিলেন যে one orbital cannot have more than 2 electrons। তার মানে তুমি এটা বলতে পারো, an orbital can occupy maximum 2 electrons। সেম সেন্টেন্স আর কি। বাট এর উপরে বেস করে আমি কয়েকটা জিনিস তোমাকে দেখানোর চেষ্টা করি। একবার তোমরা নিজেরাই বলবে, সবটা পড়া হয়ে গেছে আমাদের।
আমি ধরো তোমাকে বলছি যে আমি একটা সেল নিচ্ছি, তার করসপন্ডিং এন এর ভ্যালু পাবো, তার করসপন্ডিং আমরা এল এর ভ্যালু পাবো, তার করসপন্ডিং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম এর ভ্যালু পাবো, এবং তার করসপন্ডিং আমরা স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু পাবো। দেন আমরা বার করতে যাচ্ছি নাম্বার অফ ইলেকট্রনস অন এ সাবসেল, আর তারপর আমরা বার করব টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন অন এ সেল, নাম্বার অফ ইলেকট্রনস অন এ মেন সেল। শব্দ দুটোর দিকে নজর দেবে, একটা সেল লিখলাম, একটা সাব সেল লিখেছি। আমি ধরো আমি তীর নিয়ে কাজ করছি, বলে দিচ্ছি যে এম সেল। বা তোমার মনে প্রশ্ন আসছে কি স্যার এম সেল মানে কে এল এম, দ্যাট মিনস এর জন্য এন ইকুয়াল টু 3। আগের দিন শিখে এসেছিলে যদি এন এর মান 3 হয় তাহলে এল এর মান কত হবে 0 to n minus 1, আর 0 to n minus 1 মানে হচ্ছে 0 to 2 পর্যন্ত এর মাঝে আর একটা পূর্ণ সংখ্যা আছে যার ভ্যালু হচ্ছে 1। তাহলে একটা, দুটো, তিনটে তুমি কিন্তু কি পেলে, এল এর ভ্যালু পেলে। দেখো দিকে একবার এল ইকুয়াল টু 0 মানে কোন সাবসেলকে বোঝায়, এস সাবসেলকে। এল ইকুয়াল টু 1 কোন সাবসেলকে বোঝায়, পি সাবসেলকে। আর এল ইকুয়াল টু 2 কোন সাবসেলকে বোঝায়, ডি সাবসেলকে বোঝায়। এটুকু বলে কোনো সমস্যা আছে নাকি বুঝতে কারো? কারো কোনো প্রবলেম আছে এইটুকু? ওকে, এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে আমি ধরো এখান দিয়ে আইডেন্টিফাই করছি। ধরে নাও এল যদি 0 হয় তাহলে এম এর ভ্যালু কত হবে না স্যার, শুধু 0 হবে। আর এল যদি 1 হয় তাহলে এম এর ভ্যালু হবে মাইনাস এল, দ্যাট ইজ -1 থেকে +1 ইনক্লুডিং 0। দেখো এগুলো সব আগের দিন শিখেছি আমরা। আর এখানে দেখো এল এর ভ্যালু 2 মানে এর এম এর ভ্যালু হবে -2 থেকে +2 পর্যন্ত ইনক্লুডিং 0। তাহলে -2 আর 0-র মধ্যে আর একটা এম এর ভ্যালু আছে সেটা -1, আর 0 আর +2-র মধ্যে আর একটা এম এর ভ্যালু আছে হচ্ছে +1। তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার কত হবে? বলবে স্যার এখানে +12 অ্যান্ড -12। বলবে স্যার কেন দুটো লিখলেন? না পাউলি কি বলে দিল যে অ্যাকচুয়ালি দেখো এম তো ধরো তোমার এটা বোঝাচ্ছে অরবিটাল, এম তো অরবিটালের কনসেপ্ট দেয়। তাহলে কটা অরবিটাল থাকছে বলো তো এখানে? 1 অরবিটাল। একটা ভ্যালু পেয়েছো, তার মানে কটা অরবিটাল পাচ্ছ এখানে? 1 অরবিটাল পাচ্ছ। তাহলে এসে থাকছে 1 অরবিটাল, এটা আগের দিন তোমরা শিখেছিলে। এখানে কটা অরবিটাল থাকছে বলো তো একবার? 3টে অরবিটাল থাকছে। আর ডিতে কটা অরবিটাল থাকে বলো তো? ডিতে আমাদের থাকছে 5টা অরবিটাল। তাহলে যদি প্লাস হাফ মাইনাস হাফ হয় তাহলে এর ক্ষেত্রেও তাই হবে, এর ক্ষেত্রেও তাই হবে। একই জিনিস আমি লিখলাম। তাহলে একটা কথা আমাকে বলো তো, এইখানটা করে নাম্বার অফ সাবসেলস তাহলে কটা হচ্ছে বলো তো কি একবার? তাহলে দেখো নাম্বার অফ কি লিখেছি, ইলেকট্রনস। তুমি বললে স্যার একটা অরবিটাল আছে, আমি একটু কালার চেঞ্জ করে নিই ভালো বুঝতে পারবে। একটা অরবিটাল আছে, আর পাউলি এখনই কনক্লুশন করে দিল। দেখো একবার উপরে ল্যাঙ্গুয়েজটা দেখো, লেখা আছে 1 অরবিটাল ক্যান অকুপাই ম্যাক্সিমাম 2 ইলেকট্রনস। তার মানে যদি এখানে অরবিটাল সংখ্যা 1 হয়, এ দেখো একটা অরবিটাল, তাহলে ইলেকট্রন কত অকুপাই করতে পারে? 1 × 2 মানে দুটো ইলেকট্রনস অকুপাই করতে পারে। এখানে অরবিটাল দেখো 3টে আছে, তাহলে এক একটা অরবিটাল দুটো করে করলে 3টে অরবিটাল 6টা ইলেকট্রন অকুপাই করতে পারে। আর এখানে দেখো 5টা অরবিটাল আছে, দ্যাট মিনস 5 × 2 মানে 10 ইলেকট্রনস কিন্তু সে অকুপাই করতে পারে। তাহলে আমি যদি একটু কনক্লুশন টানি, এই যে n = 3 সেল যেটা ছিল, অর্থাৎ m যে সেল ছিল সেখানে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন অকুপাই করতে পারে? তুমি বলবে স্যার এখানে ছিল দুটো, এখানে 6টা, এখানে 10টা, সব কটাকে যদি যোগ করে দিই আমি তাহলে কত হচ্ছে? 18 ইলেকট্রনস। এবার তুমি একটু ছোটবেলায় ফিরে যাও। তুমি ছোটবেলায় কি পড়তে তুমি? যে বা আমি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার পড়ানোর সময় বলেছিলাম যে অ্যান অরবিট or cell can occupy maximum 2n² electrons.
তাহলে এখানে 2 ইন্টু এন এর ঘরে দেখো তো 3 আছে, তাহলে 2 ইন্টু 3 স্কোয়ার করে দাও, তাহলে 2 ইন্টু 9, তাহলে কত হচ্ছে বলো তো 18 ইলেকট্রন, যেটা তুমি ক্লাস 9th লেভেলে পড়ে আসতে একদম শর্টকাটে। এখন তুমি উঁচু ক্লাসে এটা পুরোটা ভেঙে ভেঙে বুঝে গেলে, এখান থেকে অনেকগুলো কনক্লুশন টানতে পারবে। যে কনক্লুশনগুলো তোমাকে লিখে দিচ্ছি আমি একবার, যে এটা সবার ক্লিয়ার তো, কোনো সমস্যা নেই নিশ্চয়ই? এটুকু কারো সমস্যা কোনো কিছু? না স্যার। ওকে, না স্যার। এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে কি আমি তোমাকে যতটা পড়ে এলে সবটার কনক্লুশন করি বসে বসে, কি কি কনক্লুশন টানতে পারি। ফার্স্ট কনক্লুশন হচ্ছে the maximum capacity of a main energy cell, সেল কথাটাকে এমফাসিস করো, সেলটা ইম্পর্টেন্ট, এনার্জি সেল is equal to 2n square electrons। এটা ফার্স্ট কনক্লুশন, যেটা আমি আগেই লিখলাম। এবার ধরো আমি সেকেন্ড কনক্লুশন যদি আমি দেখাই, সেকেন্ড কনক্লুশন বলছে যে দ্য ম্যাক্সিমাম capacity of a subcell is equal to 2 into 2l plus 1। এই শর্টকাটগুলো মাথায় রাখবে, কিন্তু এখান থেকে এমসিকিউ তাড়াতাড়ি সলভ করা যায়। ইলেকট্রনস অনেকেই হয়তো এমসিকিউ সলভ করতে পারবে, কিন্তু কারো হয়তো টাইম লাগবে একটু বেশি, কারো কম। যত কেমিস্ট্রিতে টাইম বাঁচাবে তত তুমি ফিজিক্স বা ম্যাথে টাইম দিতে পারবে, এটা মাথায় রেখো কিন্তু। তাহলে সেই সেন্সে আমি যদি তোমাকে এই ছকটা করে দিই, এই যে কনক্লুশনটা আমরা টানবো এখান থেকে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ এ সাবসেল হচ্ছে 2 ইন্টু 12 প্লাস 1, যেখানে এল ইকুয়াল টু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে দেখো তো একবার এখানে তোমরা বলো, আমি তোমাকে শুধুমাত্র পয়েন্টগুলো করে দিই তোমাকে একবার। দেখো আমি লিখছি সাব এনার্জি সেল, তার করসপন্ডিং azimuthal quantum number that is L, and maximum capacity of electrons, সেটা ফর্মুলা কি বললাম, 2 into 12 plus 1। এবার দেখো একটা জিনিস, তুমি সাব সেল এনার্জিগুলো কত কি কি জানো বলো তো একবার। তাহলে তুমি কি কি বলবে? যে স্যার আমি জানি এস কে জানি, পি জানি, ডি জানি অ্যান্ড এফ জানি। এস এর জন্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কত হয় 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2 আর এফ এর জন্য আমাদের কত হচ্ছে বলো তো 3 হচ্ছে। তাহলে কত ইলেকট্রন অকুপাই করতে পারবে? 2 into 0 প্লাস 1, দ্যাট ইজ দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম অকুপাই করতে পারে। এটা কত হবে? 2 into 2 into 1 plus 1, তাহলে 6টা হয়ে যাচ্ছে। এখানে কটা হচ্ছে দেখো তো, ক্যালকুলেশন তোমরা করো। তুমি তার মানে এখান থেকে কনক্লুশনটা আনতে পারলে যে একটা এফ সাবসেল ম্যাক্সিমাম 14 ইলেকট্রনস অকুপাই করতে পারে, একটা ডি সাবসেল ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন অকুপাই করতে পারে, একটা পি সাবসেল ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন অকুপাই করতে পারে, আর একটা এফ সাবসেল ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন অকুপাই করতে পারে। তার মধ্যে আমরা দেখো এই কটা পড়ে এসেছিলাম আগেরটাতেই, আমরা যখন পড়লাম দেখো এখানে আমরা দেখো দেখিয়েছি, একবার লক্ষ্য করে দেখো যে দেখো এই দেখো এস সাবসেল ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন অকুপাই করলো, দেখো পি সাবসেল 6টা ইলেকট্রন অকুপাই করলো, আর ডি সাবসেল 10টা ইলেকট্রন অকুপাই করলো। আমরা এফটাকে এখানে কাজে লাগাতে পারিনি, কারণ n = 3 এর জন্য তো এফ আসে না, তাই আমরা ইউজ করতে পারিনি। এখন তোমাকে বলে দিলাম, এটুকু বলো কোনো সমস্যা আছে কিনা বুঝতে?
না স্যার। স্যার বলছি একটু আগের পেজটা দেখাবেন। আগের পেজ, ওকে, ঠিক আছে। হয়েছে কোনো সমস্যা এটুকু? না স্যার, ঠিক আছে। দেখো, দেন আমরা কনক্লুশন নাম্বার 3-এ চলে যাচ্ছি। দেখো, নাম্বার অফ সাবসেলস in a main energy cell, সেল শব্দটাকে আইডেন্টিফাই করবে, ইজ ইকুয়াল টু দ্য ভ্যালু অফ এন। আগের দিনই বলেছিলাম এন এর যটা ভ্যালু থাকবে, এন যদি 3 হয় তাহলে সাবসেলও থাকবে 3টে, এন যদি 4 হয় সাবসেলও থাকবে 4টে। এখানে সেটাই কনক্লুশন করা আছে, আর কিছু নেই। এবার আমি যদি বলি তুমি বুঝতে পারবে হয়তো, যে ভেবে দেখো, আমি যদি এন এর ভ্যালু যদি 1 নিই, তাহলে তুমি বলবে স্যার এখানে শুধুমাত্র 1s পসিবল, শিখিয়েছিলাম আগের দিন। 2 থাকলে কি কি পসিবল বলো তো? 2s পসিবল আর 2p পসিবল। যদি 3 হয় তাহলে কি কি পসিবল? 3s পসিবল, 3p পসিবল, 3d পসিবল। যদি 4 হয়ে যায় তাহলে 4s, 4p, 4d, 4a। কারো বুঝতে কোনো সমস্যা আছে এইটুকু? কারো কোনো প্রবলেম নেই? না স্যার। তারপরের কনক্লুশন দেখো, 4 নাম্বার কনক্লুশন, যে নাম্বার অফ অরবিটালস ইন এ সেল ইজ ইকুয়াল টু n স্কোয়ার। ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস থাকতে পারে 2n স্কোয়ার, আর অরবিটাল থাকতে পারে n স্কোয়ার। যেমন ধরো যদি আমি বলি এখানে n এর ভ্যালু দিলাম, নাম্বার অফ অরবিটালস কনক্লুশনটা হচ্ছে, ধরো আমি যদি n এর ভ্যালু 1 নিই, তাহলে নাম্বার অফ অরবিটালস কত হবে? 1 স্কোয়ার, দ্যাট মিনস 1। তাহলে শুধুমাত্র s বোঝায়। যদি 2 হয়ে যায় তাহলে 2s স্কোয়ার, দ্যাট মিনস 4 হয়ে যাচ্ছে। 4 হলে কী কী আসবে? এসে তো একটাই অরবিটাল থাকে, আর পিতে 3টে থাকে, আমরা দেখেছিলাম আগের দিন। তাহলে px, py আর pz, এইগুলো হচ্ছে অ্যাক্সিস বরাবর বলে আমি px, py আর pz লিখলাম। যদি n ইকুয়াল টু 3 হয় তাহলে কটা অরবিটাল থাকবে? 3s স্কোয়ার, দ্যাট ইজ 9। কী কী থাকবে বলো তো? s থাকবে, px থাকবে, py থাকবে, pz থাকবে। তারপরে d চলে আসবে। d এ কী কী থাকে? dxy থাকে, dyz থাকে, dxz or zx থাকে, dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকে, আর dz স্কোয়ার থাকে। বুঝতে পারলেন? সবার হয়েছে এটুকু? কোনো সমস্যা? না স্যার। বেশ। না স্যার। 5 নাম্বার পয়েন্ট দেখো, লাস্ট পয়েন্ট। যদি আমি এটা লিখেছি একবার, আমি আর একবার লাস্ট বার লিখে দিচ্ছি, যে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার করাবো এই পর্যন্ত। one orbital cannot have more than 2 electrons। ঠিক আছে? তো যদি 2টো ইলেকট্রন থাকে, মাথায় রাখবে একটা অরবিটালকে আমরা এরকম করে বক্স করে রিপ্রেজেন্ট করি। যদি 2টো ইলেকট্রন থাকে তাহলে একটা যদি এরকম করে ক্লকওয়াইজ ঘুরে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ একটা স্পিন যদি প্লাস আপ হবে, অবশ্যই আরেকটা স্পিন কী হবে? মাইনাস আপ হবে। এবার আমি কিছু কোশ্চেন অ্যান্সার করে নেব। দেখো, ফার্স্ট কোশ্চেন দিচ্ছি। সবাই খাতা পেন নিয়ে কোশ্চেন অ্যান্সার করো। দ্য অরবিটাল
angular momentum of an electron in a d orbital is first option √6 h by 2 pi, option B √2 h by 2 pi, option C h by 2 pi, option D হচ্ছে 2h স্যার অপশন এ 2 pi। হ্যাঁ, যার অপশন এ হয়েছে তার রাইট অ্যান্সার। বাকিদের অ্যান্সার মিলল? স্যার অপশন এ। ওকে, আর কারো? বেশ, দেখে নাও একবার। আমরা কি জানি যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যাপিটাল এল ইকুয়ালস টু √ওভার স্মল এল ইন্টু এল। অ্যান্সার 6 আসছে। হ্যাঁ, দেখো প্রশ্নটা দেখো এইখানে ক্লু দেওয়া আছে, প্রশ্নটাকে ডিকোড করো। ডি অরবিটাল, আচ্ছা ফর ডি অরবিটাল না বলে ডি সেলও ডি সাবসেলও দিতে পারতো। ডি অরবিটালের জন্য ডি এর জন্য এল কত হয়? 2 হয়, আর আমাদের এলটাই দরকার। দেখো ফর্মুলাটা দেখে নাও একবার, স্মল এলটাই আমাদের প্রয়োজন। ভ্যালুটা পুট করে দাও, তাহলে √ওভার 2 ইন্টু 2 + 1 h by 2 pi, that is √6 h by 2 pi। সকলে বুঝতে পারলে? ক্লিয়ার সকলে? নেক্সট কোশ্চেন যাব। সকলের হয়েছে? এরকম তাকাও, আগের দিনের ক্লাসটার দিকে নজর দাও একবার। ওটা মানে তার আগের দিনের ক্লাস, এটা যাই হোক। দেখো আগের দিনের ক্লাসটা একবার, যে ডাউন যার প্রবলেম হলো বুঝতে। দেখো তো কি লেখা আছে এখানে একবার। এই দেখো, দেখতে পাচ্ছ স্ক্রিন সকলে? কি লেখা আছে? অরবিটাল অ্যাঙ্গুলার, দেখতে পাচ্ছ সকলে? অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যাপিটাল এল ইকুয়ালস টু √ওভার এল ইন্টু এল প্লাস 1 h by 2 pi, অথবা আমরা এখানে h ক্রস কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী এটাও লিখতে পারি, যেখানে h ক্রস মিনস h by 2 pi। এখানে আমি একটা প্রশ্ন দেখো ম্যাথমেটিক্যালি লিখেছিলাম যে এল যদি বাড়ে, স্মল এল বাড়লে ক্যাপিটাল এলও বাড়বে, তাহলে শুধুমাত্র ডিপেন্ড করে স্মল এল এর ওপরে। তাহলে আমি এইখানে জাস্ট ভ্যালুটা পুট করে দিলাম। আর আমরা তার আগেও দেখো দেখিছি একবার স্মল এল এর ভ্যালু কি করে বার করে। খেয়াল করে দেখো, ডি এর জন্য স্মল এল কত হচ্ছে? দেখো 2। দেখো ডি এর জন্য স্মল এল হচ্ছে 2। আমি সেই ভ্যালুটাই কিন্তু এখানে পুট করে দিলাম। আজকের ক্লাসের দিকে তাকাও, আমি ডি এর জন্য দেখো লিখেছি, ডি এর জন্য এল ইকুয়াল টু 2, সেই ভ্যালুটা পুট করে দিলাম, আমাদের অ্যান্সার হলো √6। বোঝা গেছে? সকলকে বলছি আগের দিনে ক্লাস ফলো করে আসবে, সব ক্লাস ইন্টারলিঙ্কড, একটার সঙ্গে একটা। সেকেন্ড কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2, which of the following sets of quantum numbers is
কারেক্ট ফর অ্যান ইলেকট্রন ইন 4f অরবিটাল। এবার স্যার ইনি কত স্যার? 4f। আমি অপশনগুলো দিচ্ছি, একবার দেখো খেয়াল করে। বেশ, কোন অপশনটা হবে বলো? এটাকে লিখেছি আমি 4f। কারো হয়েছে? স্যার অপশন এ। বেশ, আর কারো কিছু? বি। বি। বেশ, তারপর অপশন এ আর সি। অপশন এ আর সি। বেশ, আর কিছু কেউ? অপশন এ যে বললে তার নাম কি, যে ছেলেটি বললে? স্যার আসানু। আর অপশন বি কেউ বললে? বলেনি কেউ। অপশন স্যার সি? না, অপশন সি হবে, +4 আছে, +3 থেকে -3 থেকে +3 পর্যন্ত। ব্যাস, এতক্ষণে উত্তরটা ধরতে পেরেছো, অপশন সি। আর কি একজন বললো অপশন এ আর সি? না স্যার, শুধু সি হবে। বেশ, দেখে নাও একবার। দেখো প্রথম কাজ দেখো একবার, যেটা ভালো করে বুঝবে। আমি তোমাকে বলেছিলাম যে কনফিগারেশন লেখা হয় এন, তারপরে এল, আর তারপরে তার মাথার উপরে নাম্বার অফ ইলেকট্রন। আমরা এখন ইলেকট্রন বসানো শিখিনি এখনো। তাহলে এখান থেকে আমি কম্পেয়ার করে দেখতে পাচ্ছি এর জন্য এন ইকুয়াল টু 4, আর এফ এর জন্য এল কত হয় বলো তো? এফ এর জন্য এল হয় 3 হয়। তাহলে 4 3 দিয়ে অ্যান্সার হবে। দেখো এটা 3 দিয়ে শুরু হচ্ছে, লাস্ট অপশন কেটে দাও। তাহলে এই কটা 4 দিয়ে আছে, 4-এর পরে 3 আসবে, তাহলে 4-এর পরে 3 আসবে মানে অপশন বি কাটা। তাহলে এটা হতে পারে বা এটা হতে পারে। এবার তুমি একটা কথা বলো, যদি এল ইকুয়াল টু 3 হয় তাহলে এম এর ভ্যালু কত হবে? -3 2 +3 ইনক্লুডিং 0। তাহলে এখানে 4টা কোথা থেকে চলে আসছে একবার দেখে নাও। +4 তো হবে না, এ তো -3 থেকে +3। তাই অপশন যেটা এ সেটাও কাটা। তাহলে থাকলো কি দেখো একবার, আমি অপশন ডি কেটে দিয়েছিলাম প্রথমেই, তারপরে অপশন বি কাটলাম, লাস্টে গিয়ে অপশন এ কাটলাম। তাহলে উত্তর কোনটা হলো বলো তো আমাদের? অপশন সি। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? যাদের হয়নি বুঝতে পারলে? কেউ আছো যে বুঝতে পারোনি? বেশ, সকলে বুঝতে পেরেছে, এটাই ধরে নিচ্ছি আমি। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। Which of the following is not possible? N, L, and then M. Option A, B, C, D. 2 2 3 3 এর জন্য হচ্ছে গিয়ে 1 0 0 1 এর জন্য 0। বলো কোনটা পসিবল নয়? এটা কোশ্চেনটা এসেছিল মেডিকেল এক্সাম, অনেক আগেকার প্রশ্ন যদিও। বলো কোন অপশনটা হবে?
অপশন এ। অপশন এ। আর কেউ কিছু? অপশন সি। অপশন সি। স্যার ওটা 0 0 আছে। এইটা অপশন সিতে, এটা 0। হ্যাঁ হ্যাঁ, এটাও 0, এটাও 0। আর কেউ কিছু বলবেন? বেশ, যাই হোক, মোটামুটি কারো কাছ থেকে অ্যান্সার পেলাম না। এটা অপশন বি অ্যান্সার হবে। দেখো লজিকটা একবার। আমাকে এন নিয়ে কোনো কাজকর্ম নেই, কারণ প্রশ্নের মধ্যে কিচ্ছু দেওয়া নেই। আমাকে শুধু জানতে চেয়েছে হুইচ ইজ নট পসিবল, কোনটা ঠিক নয়। ওকে, যদি এন এর মান 2 হয় তাহলে এল এর মান হবে 0 আর 1, তার মানে ঠিকই আছে। আমি 0 দেয়নি, বাট 1 তো দিয়েছে, যে কোনো একটা ডেটা তো ঠিক আছে। আর এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে এম এর ভ্যালু হবে -1 0 +1, তার মানে এটাও ঠিক আছে। এবার দেখো একবার, যদি অপশন বিতে 2 যা আছে আছে, তাহলে এল এর ভ্যালুটা 0, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এল এর ভ্যালু 0 হলে এম এর ভ্যালু তো শুধু 0ই হয়, -1 তো হয় না। তাহলে এটাই উত্তর ঠিক। বুঝতে পারলে কথাটা আমার? ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। চলে যাও এখানে। এই দেখো যে দেখায়, কোথায় গেলাম, আশা করি দেখাতে পারবো তোমাকে। এই জায়গাটা বলে দেখে নাও, আগের দিনের কনসেপ্ট। এই দেখো, যদি এল যদি 0 হয় তাহলে এম এর ভ্যালু কি আসছে? শুধুই 0 আসছে, তাই না? বুঝতে পারছো রিভিশনে খামতি আছে তার মানে। ক্লিয়ার? কোনো প্রবলেম আছে এই পর্যন্ত তাহলে কারো? আরো কি কিছু কোশ্চেন অ্যান্সার করাবো তাহলে, না নেক্সট টপিকসে চলে যাব? কি বলছো, কোশ্চেন অ্যান্সার করাবো আর কিছু? হ্যাঁ স্যার। বেশ, এটা সবার হয়েছে? সবাই বুঝতে পারলে এই পর্যন্ত? হ্যাঁ স্যার। বেশ, বেশ। তারপরে তোমাকে আমি যদি কোশ্চেন দিই, 4 নম্বর কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার হচ্ছে কি, সেম প্রথম কনসেপ্টের লজিকই দিচ্ছি আমি, যার যার ভুল হচ্ছে সে করে নাও। অরবাইটাল angular momentum of an electron in 2s orbital is option A half into h by 2 pi, option B 0, option C h by 2 pi, option D √2 into h by 2 pi। কোশ্চেনটা এসেছিল পিএমটি মানে মেডিকেল পরীক্ষা মধ্যপ্রদেশ, তখন সিঙ্গেল পরীক্ষা হতো 2004-এ। স্যার 0 স্যার। সবাই একমত? জিরো বলছে, এবং অ্যান্সার 0ই হবে। কেন দেখে নাও, এত টাইম লাগার কথা নয়। দেখো এখানে আমার এস অরবাইটাল দেওয়া আছে, তাহলে এর জন্য এল কত হয়? এস এর জন্য এল তো 0 হয়, তাহলে আমার ফর্মুলা √L ইন্টু এল প্লাস 1 এইচ বাই 2 পাই। আচ্ছা, যদি এল এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে 0 প্লাস 1 ওর তো কোনো ভ্যালুই থাকবে না, তো ও তো কেটে কুটে মানে গুণ করলে 0 হয়ে যায়, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 0। বুঝতে পারলে? হয়েছে? সকলের হয়েছে এটা?
হয়েছেন? হ্যাঁ স্যার। বেশ, আমরা এবার এক কাজ করি, আরেকটু কনসেপ্ট করে নিই, আউবাউ আর হুনটা পড়ে নিই, তারপরে আমরা যেতে চলে যাবো ওই যে ইলেকট্রনিক কনফিগারেশন, যেন অনেক প্রশ্ন পাবো আমরা। দেখো আমরা এবার পড়বো আগে আমরা হুনস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি পড়ে নিই। কার মনে হচ্ছে স্পিকার অন আছে তো অফ করে দাও। হুনস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। দেখো একবার তোমাকে কি করে ব্যাপারটা বোঝায়। আমি ধরো সাপোজ একটা কনফিগারেশন দিচ্ছি, স্টেটমেন্ট পরে লিখে দিচ্ছি, আমি আপাতত একটা জিনিসটা বোঝো একবার। ধরো আমি 2p3 কনফিগারেশন নিচ্ছি, 2p4 নিচ্ছি ধরলাম। এবার তুমি এখান থেকে কি কি বলবে যে স্যার এটা মানে তো আপনি যেটা বুঝিয়েছিলেন সেটা চলে এলো। এবার কি চলে এলো বলো তো, যে প্রথমে n দেন l আর ওই মাথার উপরে নাম্বার অফ আমাদের ইলেকট্রন থাকবে বা ইলেকট্রনস থাকবে। আমরা এটাও দেখে এসেছিলাম এই p এর জন্য অ্যাকচুয়ালি 3টে অরবিটাল পাওয়া যায়, 3টে অরবিটাল পাওয়া যায়। তুমি এরকম করে ভাবনা চিন্তা করা শুরু করো, যেটা হুন বলেছে। আমি তোমাকে ধরো জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি। ধরো আমি এরকম করে 4টে টাইপের কনফিগারেশন করে নিচ্ছি, কোনটা ঠিক হবে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কি, আমি তোকে ইলেকট্রনগুলোকে বসালাম, এক একটা অ্যারো মিন্স একটা ইলেকট্রন বোঝাচ্ছি আমি। প্রশ্ন হচ্ছে কোনটা ঠিক। এই হচ্ছে স্যার 4 নম্বর একটা। হ্যাঁ 4 নাম্বারটা ঠিক আছে। এবার ধরো 4 নম্বরটা ঠিক তোমরা বলে দিলে। এবার যে জানে না তার জন্য আমি 4 নম্বরটা ঠিক একদম সঠিক বলেছো। এবার যে জানে না তার জন্যই বলি। ধরো সাপোজ একটা মজার একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো এই হচ্ছে আমাদের এই আশানুররা 4টে বন্ধু আছে। 4টে বন্ধু কোনো একটা সময় অকেশনে বেরিয়েছে পুজো পার্বণে ঠাকুর ঠাকুর দেখতে, দিয়ে সবাই মোটামুটি সবার একসঙ্গে বাথরুম লেগেছে। আর রাস্তার ধারে একটা বাথরুম দেখলো, যে বাথরুম অ্যাকচুয়ালি এরকম করে 3টে ঘর রয়েছে, মানে 3টে জায়গা রয়েছে যেখানে 3জন ঢুকতে পারে। তাহলে কি করবে বলো তো, সবার একসঙ্গে একই ফ্লোতে বাথরুম লেগেছে, ভালো বন্ধু হয়তো ওরা। তাই কি হলো ব্যাপারটা দেখো একবার, যে প্রথম বন্ধু এখানে চলে গেল, প্রথম বন্ধু তার কাজকর্ম সারছে। দ্বিতীয় বন্ধু কি করে বলো তো, ঠিক এখানে চলে যাবে, সবার কিন্তু মুখ দেয়ালের দিকে। তৃতীয় বন্ধু এখানে চলে যাবে। চতুর্থ বন্ধু কি করবে, ও তো দাঁড়িয়ে থাকবে না, ওর তো সেম ফ্লোতে লেগেছে না, সে তো পাশে বলবে স্যার বাঙালি আমরা বা ভারতীয় আমরা, পাশে করে দেবে, সেসব ব্যাপার স্যাপার না। সে কিন্তু ওর সময় নেই, ওর এত দূরে যেতে পারবে না, ও কি করে বলো তো এইখানেই ঢুকবে। কিন্তু যদি এই দিকে মুখ করে দেয়ালের দিকে, তাহলে বন্ধু হলো দেখ ভাই তুই এই দিকে মুখ করে বাথরুম করিস না, কারণ তাহলে খুব প্রবলেম হয়ে যাবে, তুই আমারটা দেখে ফেলবি আমি তোরটা দেখে ফেলবো। তখন কি হবে, বন্ধু হলো ঠিক আছে শোন এক কাজ করি, তাহলে আমি এই দিকে মুখ করে দিই। এবার তাহলে এটা জিনিস দেখো তুমি একবার, তাহলে দেখো এই ঘরটা ফাঁকা রেখে এখানে 2টো ইলেকট্রন বসতে পারে না। দেখো দুটো বন্ধু একই দিকে মুখ করতে পারে না। এখানে দেখো একজন আপ স্পিনে প্রথমটা, পরের জন ডাউন স্পিনে, এটা হতে পারে না। এখানে দেখো প্রথম জন আপ স্পিন, দ্বিতীয় জন আপ স্পিন, তৃতীয় জন আপ স্পিন এবং চতুর্থ জন সিস্টেমেটিক্যালি অপোজিট স্পিনে আছে। তাহলে এটা একমাত্র আমাদের ঠিক। দ্যাট মিনস আমরা বলতে চাই যে কেন এরকম হলো বলো তো। দেখো এখানে কারা ঢুকছে, ইলেকট্রন ঢুকছে। আর ইলেকট্রন কি রকম চার্জ বলো তো, ইলেকট্রন তো আমাদের নেগেটিভলি চার্জড, ইলেকট্রন তো ঋণাত্মক চার্জযুক্ত, তাই না। তাই একটা ইলেকট্রন তো রিপেল করে, বিকর্ষণ করে। তাই কিন্তু যাতে একই অরবিটালে ঢুকলো, মাথায় রাখবে বিকর্ষণ হবে। কিন্তু দুজনা তুমি পাশাপাশি দুটো মেয়ে যদি বসে থাকে, তুমি এরকম নর্মালি ধরো, এত সিরিয়াসলি নিও না, মজা করে বলছি, ধরো ইলেকট্রনকে মেয়ের সঙ্গে কম্পেয়ার করে, দুটো মেয়ে পাশাপাশি বসে আছে, কোনো কিছু নিয়ে মতমালিন্য হয়ে গেছে, একে অপরের মুখ দেখছে, চুলোচুলি শুরু করে দেবে, চুল ধরে মারামারি করে দেবে।
কিন্তু যদি দেখা যায় যে একজনের মুখ পূর্ব দিকে আর একজনের মুখ পশ্চিম দিকে, তাহলে কি হবে, রাগ হচ্ছে বটে, যে একে অপরের মুখ দেখতে পাচ্ছে না, তার ফলে মারামারি পরিমাণটা একটু কমবে, অর্থাৎ রিপালশনটা একটু কমবে, তাই তার অপোজিট স্পিনের। বল এটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। তার মানে আমি স্টেটমেন্টটাকে তো এইভাবে লিখতে পারি যে স্টেটমেন্টটা হচ্ছে যে ইলেকট্রনস are distributed among the orbitals of a subcell in such a way as to give the maximum number of unpaired electrons with parallel spins. ক্লিয়ার হয়েছে? তাহলে এটুকু বোঝানোর আর কোনো ঝামেলার প্রয়োজন নেই, নিশ্চয়ই বুঝে গেছে সকলে। নেক্সটে চলে যাব আমরা। পাতি বাংলায় বললে দাঁড়ায় যে সমশক্তি সম্পন্ন কক্ষগুলি মানে অরবাইটালগুলি যতক্ষণ খালি থাকবে ততক্ষণ তারা একটি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে এবং তাদের স্পিন অর্থাৎ ঘূর্ণন একই দিকে হবে। তারপরে যখন একটা একটা করে অরবাইটাল ফিল আপ হয়ে গেল, দেন তারপরে তারা আবার প্রথম থেকে শুরু করবে ফিল আপ হওয়া, কিন্তু অপোজিট স্পিনে হবে। বুঝতে পারলে সকলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো, একটা আউটবাউ প্রিন্সিপাল ছিল। আউটবাউ প্রিন্সিপালটা আমি পরে স্টেটমেন্টে যাচ্ছি, আপাতত একটা সহজলভ্য উপায় যেভাবে সাজালে আমাদের অ্যাকচুয়ালি বুঝতে সুবিধা হবে, আমরা সেটা করে নিই। আমরা জানি, দেখো ভেবে দেখো একবার, যে আমরা পড়েছিলাম প্রথম দিনই যে ইলেকট্রন থেকে যত ডিস্টেন্স বাড়বে তত তার এনার্জিটা বাড়বে। এটা আমরা প্রথম দিনই পড়েছিলাম। তাহলে সেই কনসেপ্টে আমি ধরো একটা জিনিস দুভাবে করা যায়, এটা সবচেয়ে সহজ, তোমরা অনেকে হ্যাবিচুয়েটেড হতো। নিচের দিকে এনার্জি বাড়ছে ধরে নাও। দেখো আমরা আগের দিন পড়ে এসেছিলাম যে শুধুমাত্র 1s পসিবল, কিন্তু আর কোনো কিছু পসিবল নয়, অর্থাৎ 1p 1d পসিবল নয়। 2s এর কি 2 এর কি পসিবল? 2s আর 2p। 3 তে কি পসিবল? 3s 3p 3d। 4 এ কি পসিবল? 4s দেন 4p 4d অ্যান্ড 4f। 5 এ কি পসিবল বলো তো? 5s 5d 5p 5d 5f অ্যান্ড তারপরে 5g আসবে, আমি আর লিখছি না, এখানে লিখলাম 6s 6p 6d অ্যান্ড সো অন। এখানে লিখছি আমি 7s 7p অ্যান্ড সো অন। দেখো এটা কেন লিখলাম বুঝতে পারলে এটাকে? তাহলে যেগুলো অরবাইটালগুলো পসিবল তাদের আমি লিখে দিলাম। এবার তুমি একটা ক্রসে এরকম করে একটা দাগ টেনে দাও। ইলেকট্রন অ্যাকচুয়ালি এইভাবে ফিল আপ হতে হতে আসবে। 1s এ ফিল আপ হবে, দেন তারপরে এখান দিয়ে গিয়ে 2s এ আসবে, 2s এ ফিল আপ হওয়ার পরে এইখান দিয়ে উঠে যাবে যে একদম 2p, তারপরে 3s করতে করতে এইখান দিয়ে গিয়ে কোথায় যাবে বলো তো? 3p, তারপরে 4s, 4s এর পরে আসছে কিন্তু আমাদের 3d, তারপরে এরকম করতে করতে যাবে। তার মানে তুমি দেখো তো একবার, আমি যদি বলি তোমাকে যে এদের এনার্জির অর্ডারটা কি, তাহলে সবচেয়ে এনার্জি কার কম বলো তো? 1s, তারপরে কি আসছে 2s, তারপরে কি আসছে আমাদের 2p, দেন আসছে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 3d, তারপরে কি আসছে 4p, দেন আসছে আমাদের 5s 4d 5p 6s অ্যান্ড সো অন। আর লিখছি না, তোমাদের আস্তে আস্তে যদি ভুলে যাও এভাবে করে নেবে। আর
ইলেকট্রনিক কনফিগারেশন করতে করতে মুখস্থ হয়ে যাবে যে কার পরে কি আছে। এইটুকু সবার বোঝা গেছে? কোনো সমস্যা আছে বুঝতে? এটুকু সবাই বুঝতে পেরেছে? এটুকু আউটবাউ বলেছেন? একটা কন্ট্রোভার্সি নিয়ে আমরা আলোচনা করি। তুমি এখনই বললে স্যার, আপনি বললেন এন বাড়লে এনার্জি বাড়ে, তাহলে এইখানে স্যার 3-তে তো এনার্জি কমা উচিত, 4-এ তো এনার্জি বাড়া উচিত, তাহলে কেন 4 আগে চলে এলো? এনার্জি কম কেন বলছেন? এই একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। আর একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো স্যার এটাকে কেন এরকম করে রিপ্রেজেন্ট করলে আরও হয়। আমি এই দুটোকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি কেন লিখলাম এরকম করে। আগে দেখে নাও আউটবাউ স্টেটমেন্টটা কি ছিল, ওনার প্রিন্সিপালটা কি ছিল আগে দেখে নাও। ওনার প্রিন্সিপালটা ছিল যে the subcell with minimum energy is filled up fast, and when these obtains maximum কোটা অফ ইলেকট্রনস। ম্যাক্সিমাম কোটা মানে কি বলতো? এস হলে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন অকুপাই করতে পারে, পি হলে 6টা, ডি হলে 10টা, এফ হলে 14টা, যেটা আমরা পড়েছিলাম সেটার অ্যাপ্লিকেশন বলছি। কোটা অফ ইলেকট্রনস, তারপরে মানে দেন দ্য নেক্সট subcell of higher energy starts filling। মানে খুব সোজা কথাই দেখো, এখানে এনার্জির অর্ডারটা আমরা বার করলাম, যার এনার্জি কম আছে সেখানে আগে ইলেকট্রন যাবে, তারপরে আস্তে আস্তে বাড়বে। এবার তোমরা বলো, তুমি বলেছি ম্যাক্সিমাম ইলেকট্রন কি করে থাকতে পারে? তুমি বলো স্যার ম্যাক্সিমাম ইলেকট্রন তো আপনি আজকে শেখালেন, দেখো তো কি শিখেছিলাম বলো তো একবার, এদিকে দেখো একটুখানি, দেখো তো কি লেখা ছিল? এস সাবসেল ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন অকুপাই করতে পারে, পি সাবসেল ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন অকুপাই করতে পারে, ডি সাবসেল ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন অকুপাই করতে পারে, আর এফ এর ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন কিন্তু অকুপাই করতে পারে। মনে পড়ছে সকলের? এটা আমরা আজকে পড়েছি। এবার সেটাই যদি ভাবি আমরা, তাহলে দেখো দেখি একবার এইখানটা করে তুমি ফিল আপ করো দেখি। স্যার এটা আমি এবার আর 1, 2 দেখবো না, দেখো এস আছে মানে ম্যাক্সিমাম 2টো, স্যার এস আছে মানে ম্যাক্সিমাম 2টো, স্যার পি আছে মানে ম্যাক্সিমাম 6টা, এস আছে ম্যাক্সিমাম 2টো। মাইন্ড ইট, আমি কিন্তু মুখে বারেবার বলছি ম্যাক্সিমাম অকুপাই করতে পারে। এবার যদি তার ক্ষেত্রে ধরো 2টো নেই, একটা আছে, সেক্ষেত্রে একটা অকুপাই করতেই পারে, ধরো 3s1ও হতে পারে, ম্যাক্সিমাম 2টোর বেসিসে রাখতে পারবে না। তাহলে পিতে কটা থাকতে পারে? 6টা। স্যার এসে 2টো, ডিতে কটা থাকতে পারে? 10টা, পিতে 6টা, এসে 2টো, ডিতে 10টা, পিতে 6, 2টো, এরকম করে করে ইলেকট্রনগুলো ফিল আপ হবে। আমরা শিখবো এখনই। এটুকু বলো কোনো সমস্যা আছে কিনা? নেই তো? কোনো সমস্যা? না স্যার। না স্যার। এবার তোমাদেরকে আমি রুলস শেখাই একটা। দেখো ওই যে এক্সেপশন দুটো নিয়ে আলোচনা করবো বললাম, এই যে কেন এই দুটো, দেখো আমি দুটো স্টার মেরে দিচ্ছি, এইটা কেন হলো আর এইটা কেন হলো, এই দুটোকে নিয়ে আমি আলোচনা করবো। তার জন্য তোমার একটা n+l রুল শেখায় একটা, এটা দিয়ে কিন্তু এমসিকিউ আসতে পারে, আমি বলে দিচ্ছি। কিন্তু তোমাকে হয়তো ওই প্রশ্নটাই দেবে না ডিরেক্টলি, কিন্তু তোমাকে কিন্তু দেবে n+l রুলের অ্যাপ্লিকেশন এমসিকিউর মাধ্যমে। তুমি ফার্স্ট রুলটা মাথায় রাখবে, যার n+l বেশি হবে তার এনার্জি বেশি। তার মানে খুব পাতি কথায় লিখতে গেলে সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে, একদম পাতি বাংলায়। ওটা ছেড়ে দাও, আপাতত এই পয়েন্টটায় নজর দাও, n+l বাড়লে এনার্জি বাড়ে। আর অপশন বি, তুমি প্রশ্ন করতে পারো স্যার যদি n+lটা ইকুয়াল হয়ে যায়, ইফ n+l ইজ ইকুয়াল দেন যার n বেশি তার এনার্জি বেশি।
আশা করি তোমাকে রুলস দুটো বোঝাতে পারলাম। এবার রুলের অ্যাপ্লিকেশন করি, নাহলে আমরা কি করে বুঝবো? যদি ইকুয়াল হয়ে যায় তখন আমরা ওই ফর্মুলাটা খাটাবো, নাহলে আমরা এটাকে অ্যাপ্লিকেশন করবো। দেখো তুমি কি কি এক্সেপশনটা পড়লে। তুমি আমাকে বললে যে স্যার, আপনি বললেন যে 4s ইলেকট্রন আগে এনার্জি কম, 3d এনার্জি নাকি বেশি। এটা আমাদের আউবাও বলেছেন, আমি বলিনি। কেন হলো বেশ আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। 4s লিখলাম, এখানে 3d লিখলাম। এবার তোমরা আমাকে বলো দেখি একবার যে এদের দুজনের ক্ষেত্রে এর n কত 4 আর s এর জন্য l কত 0। তার মানে এর ক্ষেত্রে n প্লাস l ইকুয়ালস টু 4 হয়ে গেল, আর এর ক্ষেত্রে n ইকুয়ালস টু 3 আর d এর জন্য l ইকুয়ালস টু 2। তাহলে এর ক্ষেত্রে n প্লাস l ইকুয়ালস টু 5 হয়ে গেল। তাহলে তুমি নিজেই বললে যার n প্লাস l বেশি, দেখো n প্লাস l কার বেশি, এটা 5 এটা 4, তাহলে 5 বেশি, তাই ওর এনার্জি বেশি। সবাই বুঝতে পারলে? সকলে বুঝতে পেরেছো? দেখো এই প্রথমটা আমাদের আলোচনা হয়ে গেল 4s আর 3d। এবার আমরা 4p আর 5s টা নিয়ে আলোচনা করব। দেখো কাকে নিয়ে আমরা ডিসকাস করব বললাম? 4p এর এনার্জি কম 5s এর থেকে। আমরা একটু একে নিয়ে আলোচনা করি। কেন বললাম সকলে বুঝতে পারছো? এর n কত 4 আর 5s এর জন্য n কত 5, আর p এর জন্য l কত হয় 1 আর s এর জন্য l কত হয় 0। তাহলে বলো তো এর n প্লাস l কত হলো? 4 প্লাস 1 মানে 5। এর ক্ষেত্রেও n প্লাস 1 বেশ, তাহলে সেকেন্ড রুলসটা ফলো করবে। তাহলে সেকেন্ড রুলস ফলো করবে মিনস, দেখো এর n 4, যেহেতু এরা ইকুয়াল হয়ে গেছে, তাই যার n বেশি তার এনার্জি বেশি, আর এর n হচ্ছে 5, তাহলে এর নিশ্চয়ই n বেশি, তাই এনার্জি বেশি। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। চলো, আর মোটামুটি কোনো রুলস নেই। এবার আমরা ডিরেক্টলি কনফিগারেশনে চলে যাই। আমরা এবার ইলেকট্রনিক কনফিগারেশন শিখব। দেখো আমরা কয়েকটা এলিমেন্ট ধরে তুলে নিই। প্রথম যেটা মাথায় আসছে সেই নামগুলো নিয়ে নিচ্ছি। ধরো সবচেয়ে প্রথমে হাইড্রোজেন নিয়ে শুরু করলাম, তারপরে আমাদের কার্বনের কথা মাথায় এলো, দেন ধরো আমাদের নিয়নের কথা মাথায় আসছে। অ্যাটমিক নাম্বার জানতে হবে, নাহলে কিন্তু কনফিগারেশন করতে পারবে না। এবার তুমি দেখো তো এক্ষুনি একটা এনার্জির অর্ডার করে এলে, 1s, তারপরে ছিল 2s, তারপরে 2p, দেন 3s ছিল, দেন 3p ছিল, দেন 4s ছিল, দেন 3d ছিল, দেন 4p অ্যান্ড সো অন। এটা বারবার লিখে লিখে, বা যদি ভুলে যাও তাহলে ওই ছকটা ওই যে অ্যারো অ্যারো দিয়ে ওটা করে নেবে। তারপর আস্তে আস্তে দেখবে করতে করতে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা তোমাদের সকলের নিশ্চয়ই মুখস্থ আছে যে এইচ এর অ্যাটমিক নাম্বার 1, কার্বনের 6, নিয়নের 10। কারো প্রবলেম নেই নিশ্চয় এটা ভাবতে? এটা তো তোমাদের তো 20 পর্যন্ত এমনি মুখস্থ থাকে, ভুলে গেলে একবার দেখে নিও। অ্যাটমিক নাম্বার কিন্তু যদি না দিয়ে দেয়, দেবে না, মাথায় রাখবেন। তাহলে কিন্তু তোমাকে অ্যাটমিক নাম্বার না জানলে তুমি যে এত শিখলে কোনো লাভ হবে না, তুমি কনফিগারেশন করতে পারবে না। তাহলে বলো তো প্রথমেই কোথায় ইলেকট্রন ঢুকবে? স্যার যার এনার্জি কম। স্যার কে বলেছে? না, এটা আউবাউ বলেছে। তাহলে স্যার প্রথমে 1s নেবো। স্যার আমাদের মাথায় আছে এসে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, কিন্তু আপাতত হাইড্রোজেনের যেহেতু অ্যাটমিক নাম্বার 1 এবং একটা নিউট্রাল আছে, তাহলে নিউট্রালের আমরা কি পড়েছিলাম প্রথম দিন? ইন কেস অফ নিউট্রাল অ্যাটম নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ প্রোটন সেম। তাহলে এখানে প্রোটন যটা আছে তটাই তার ইলেকট্রন। তাহলে মাথায় কটা ইলেকট্রন যাবে গো? একটা। কারো বুঝতে প্রবলেম? এটা আমরা আগে অনেকবার বলেছি যে ইলেকট্রনিক কনফিগারেশন করার নিয়ম, প্রথমে এন লিখতে হয়, তারপরে এল লিখতে হয়, আর তার সুপারস্ক্রিপ্টে নাম্বার অফ ইলেকট্রন বা ইলেকট্রনস আমাদের লিখতে হবে। এবার ধরো কার্বন, তাহলে আমি প্রথমে ধরো পর 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 কয়েকটা লিখে নিচ্ছি, প্রথম যখন আমরা অভ্যস্ত নই। আচ্ছা বলো তো মোট ইলেকট্রন কটা আছে? স্যার 6টা আছে। শিওর একদম সকলে 6টা আছে? তাহলে এসে ম্যাক্সিমাম কটা থাকতে পারে? স্যার 2টো। তাহলে 6টা থেকে 2টো হয়ে গেলে আরো 4টে পড়ে আছে। এ এসেও 2টো থাকতে পারে, তখন 2 ম্যাটার করবে না, মাথায় রেখো। এস ম্যাটার করছে, পি ম্যাটার করছে, ডি ম্যাটার করছে, এফ ম্যাটার করছে। তাহলে মোট কটা লিখলাম? 2 2 4। আরও কটা পড়ে আছে বলো তো? 6টা ছিল, তাহলে আর 2টো পড়ে আছে। কিন্তু পি কিন্তু ম্যাক্সিমাম 6টা অকুপাই করতে পারে,
ছটা তো নেই, তাই আমি এখানে বাকিটা লিখে দিলাম। বোঝা গেল? সকলে বুঝতে পেরেছো? এখানে দেখো একবার হ্যাঁ স্যার। আমি পর 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 লিখছি, এবার তোমরা নিজেরা বলো দেখি আমাকে তাহলে কি করে করব। স্যার 10টা ইলেকট্রন আছে, স্যার 1s2 1s, একে প্রোনাউন্সিয়েশন করবে 1s2, কেউ স্কোয়ার বলবে না কিন্তু। 1s2, দেন 2s2, দেন 2p6, 2s2 2p6। এক্ষেত্রে কিন্তু 6টাই হয়ে গেল। ওকে, এবার ধরো আমি তোমাকে যদি আয়নের ক্ষেত্রে বলার চেষ্টা করি, ধরো আমি তোমাকে দিলাম যে সোডিয়াম প্লাসের কনফিগারেশন বলো, আর একবার বলে দিলাম অক্সাইড আয়ন দ্যাট ইজ O2 মাইনাস। তাহলে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11 আর অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, কিন্তু এর ক্ষেত্রে দেখো জিনিসটা কিন্তু আর এলিমেন্ট বা অ্যাটম নেই, এটা কিন্তু ক্যাটায়ন হয়ে গেছে। তাহলে তার ক্ষেত্রে আমাকে প্রথমে কাজ হবে নাম্বার অফ ইলেকট্রন বার করতে হবে। যদি প্লাস না থাকতো তাহলে এই 11টা ইলেকট্রন হতো, কিন্তু প্লাস মানে ক্যাটায়ন মানে ইলেকট্রন বেরিয়ে গেছে, একটা প্লাস আছে মানে একটা বেরিয়ে গেছে, তাই ইলেকট্রন সংখ্যা কিন্তু 10। আর অক্সিজেনের ক্ষেত্রে অ্যানায়ন তৈরি হয়েছে, তাহলে এর ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রনস কটা হবে বলো তো? 2 মাইনাস না থাকলে 8টা হতো, এর ক্ষেত্রেও 2টো, তাহলে 10টা। আমরা সেই পড়ে এসেছিলাম আইসো ইলেকট্রনিক সিস্টেম, সেখান থেকে। এবার তুমি তোমার জায়গায় চলে যাও, মানে কনফিগারেশন করো। তুমি বলে স্যার, তাহলে এখানে আস্তে আস্তে তোমার কনফিডেন্স বাড়ছে, স্যার 10টা ইলেকট্রন আছে, তাহলে প্রথমে 1s2 দিন, তারপরে আপনি 2s2 দিন, তারপরে 2p6। আর তো আমার লাগবে না, কারণ 2 2 4 আর 6 10 হয়ে গেছে। দেখো অক্সিজেনের ক্ষেত্রে অক্সাইড আয়ন কি হবে? এর নাম কিন্তু কি বললাম, এর নাম হচ্ছে অক্সাইড আয়ন। ওকে, তাহলে এক্ষেত্রে 1s2 হয়ে যাবে, 2s2 হয়ে যাবে, 2p6। ইলেকট্রনটা লাস্টে হিসাব করো না, দুটো 2 মানে 4 আর 6 10 আমাদের মিলে গেছে। বলো বুঝতে পারলে কিনা? যদি যদি সকলে বুঝতে পারো তাহলে তোমরা এখন নিজে নিজে করো, আমিও করে দেবো, আমি 2 মিনিট টাইম দেবো, তারপরে আমি তোমাদের করে দেবো। অ্যালুমিনিয়াম করো, ফসফরাস করো, ক্লোরিন করো, ক্যালসিয়াম, আর সালফাইড আয়নের জন্য করো, আর একটা দিলাম পটাশিয়াম আয়ন দ্যাট ইজ K প্লাসের জন্য করো। এই 5টা করো তোমরা খাতা পেন নিয়ে। আমি আর একবার তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি, যেহেতু তোমরা প্রথম প্রথম করছো হয়তো ভুলে যাবে হয়তো। 1s, তারপরে 2s, দেন 2p, 3s, 3p, 4s, 3d, 4p অ্যান্ড সো অন, এই অর্ডারে কিন্তু যাবে, আস্তে আস্তে ইলেকট্রন ফিল আপ হতে হতে যাবে। এবার তোমরা করো, 2 মিনিট 3 মিনিট টাইম নাও, দিয়ে করো। স্যার হয়ে গেছে। ওকে, বেশ, একটু ওয়েট করো 1 মিনিট, বাকিদের করুক, দিয়ে আমি করে দেবো, তখন মিলিয়ে নেবে, ঠিক আছে? স্যার হয়ে গেছে। ওকে, স্যার হয়ে গেছে। হয়েছে? সকলের হয়েছে? করে দেবো, মিলিয়ে দেবো? বেশ, হ্যাঁ স্যার। ওকে। দেখো অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার 13, দ্যাট মিন্স কনফিগারেশন হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p1।
ফসফরাস হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার 15, দ্যাট মিনস 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, ক্লোরিন হচ্ছে 17, s2, 3p5, ক্যালসিয়াম 20, তাহলে এর কনফিগারেশন হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 4s2। সালফাইড মাথায় রাখবে, সালফাইড আয়নের ফর্মুলা হবে, যেহেতু সালফারের অ্যাটমিক নাম্বার 16, হ্যাঁ 2,8,6, দেখো লাস্টে 6টা আছে, অক্টেট ফুলফিল হয়নি, মানে অষ্টপূর্তি হয়নি, তাই অষ্টপূর্তির জন্য ইলেকট্রন গ্রহণ করতে হবে। কটা গ্রহণ করতে হবে? 2টো গ্রহণ করতে হবে, তাই এখানে S2- চলে আসবে। তাহলে এখন ইলেকট্রন সংখ্যা 18 হয়ে গেল, তাহলে কনফিগারেশন হয়ে যাবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আর পটাশিয়াম আমাদের 19 অ্যাটমিক নাম্বারওয়ালা একটা এলিমেন্ট, যার ইলেকট্রন সংখ্যা একটা প্লাস হওয়ার দরুন দাঁড়াচ্ছে 18, তাহলে এর কনফিগারেশন হয়ে যাবে আগেরটার মতোই সেম, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। বেশ, সকলের মিলেছে, কারো হয়নি? কেউ আছো এমন? বেশ, আশা রাখছি সকলের হয়েছে। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখো একবার, আমি যে তোমাদেরকে এই যে ক্যালসিয়ামটা করে দিলাম 20, তার জন্য তুমি কনফিগারেশন লিখেছিলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। ভেবে দেখো যে এইখান থেকে এইটুকু কার কনফিগারেশন বলো তো একবার? বলছি যে এখান থেকে এইটুকু কার কনফিগারেশন? স্যার এখানে ইলেকট্রন আছে দুটো, 4টে, 10টা, 12টা, 18টা, তাই আমি কিন্তু এখানে এইভাবেও লিখতে পারি আর্গন 4s2। অনেক সময় দেয়া থাকবে প্রশ্নে, সেই জন্য আমি লিখে দিলাম। তোমরা এইভাবেই করবে প্রথম, যখন অভ্যস্ত হয়ে যাবে তখন দেখবে এতটা লিখতে বিরক্ত লাগছে, তখন তুমি ছোট করে তার আগের নোবেল গ্যাস লিখবে, পরের নয় কিন্তু। 20 আছে মানে 20-র আগের নোবেল গ্যাস, সেটা কে? না আর্গন, যার অ্যাটমিক নাম্বার কত? 18। ওটা লিখে তারপরে বাকিটা লিখে দেবে, ঠিক আছে? এবার আমরা তারপরে করব স্ক্যান্ডিয়াম থেকে করব। দেখো আমি তোমাদের একটা প্রসেস অ্যান্ড দেন শর্টকাট তোমাদের শেখাবো। স্ক্যান্ডিয়াম, তারপরে থেকে আমাদের কি বলতো? টাইটেনিয়াম, দেন ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার অ্যান্ড দেন জিঙ্ক। স্ক্যান্ডিয়ামের অ্যাটমিক নাম্বার 21, টাইটেনিয়ামের 22, ভ্যানাডিয়াম 23। আমি কিন্তু আবার রিপিট করছি, অ্যাটমিক নাম্বার কিন্তু যেন একদম মুখস্থ থাকে, নাহলে কিন্তু পরীক্ষার সময় প্রবলেমে পড়ে যাবে। 28, 29, এটা 30। তুমি যদি একটুখানি ভাবো, বলে স্যার এগুলো তো 21 মানে সবার আগের ইনার্ট গ্যাসের নাম হচ্ছে আর্গন, তাহলে সবার তো স্যার 18 পর্যন্ত কমপ্লিট। তারপরে কি আসে বলো তো? 4s আসে। তাহলে 4s করে আমি সব করে দিচ্ছি, 4s2 করে দিচ্ছি, দেখো তাহলে সকলের জন্য 4s2 আসবে। কেন? সকলেই তো 20-র ওপরে আছে। দেখো 18 আর 2 কটা করে হলো বলো তো? 20টা করে হয়ে যাচ্ছে। এরপরে আসবে 3D। আমি পরে না লিখে ইচ্ছে করে আগে লিখছি। দেখো আমি কিন্তু হুন্ডকে মানে সরি ওই যে আউটবাউকে কিন্তু অপমান করছি না, আউটবাউ রুলস মেনেই করছি। আগে 4s ইলেকট্রন ফিল আপ করলাম, তারপর আমি 3Dতে ফিল আপ করবো। শুধু আমি লেখাতে আমার সুবিধার্থে আমি 3Dটাকে আগে লিখছি। কেন লিখছি একটু পরে জানাবো, কেন লিখছি, আমাদের কোথায় সুবিধা হবে তার জন্য। দেখো তাহলে 18টা আর 2-এ 20টা, তাহলে 21টা থেকে 20টা বাদ দিলে আর একটা পড়ে থাকে।
আমি একটা চালাকি বিদ্যে শেখাচ্ছি তোমাকে, সেটা হচ্ছে এরকমভাবে, তোমরা বাংলায় সেই একক দশক পড়েছিলে, একক দশক শতক, ইউনিট ডিজিট, 10th ডিজিট, যেগুলো ইংরেজিতে পড়ে আর কি, মানে আমরা পড়তাম না, যদি ধরো কারো অ্যাটমিক নাম্বার 21 হয় তাহলে একক স্থানীয় অঙ্ক কি 1। দেখো তো এর একক স্থানীয় অঙ্ক কি আছে 1, তাই মাথায় 1 লিখলাম। দেখো এর একক স্থানীয় অঙ্ক 2 আছে, 22 মানে 2, 23 মানে 3, 24 মানে 4 করে দেবে, 25 মানে 5 করে দেবে, 26 আছে মানে 6 করে দেবে, 27 আছে মানে D7 করে দেবে, 28 মানে 3D8 করে দেবে, 29 আছে মানে 3D9 করবে, 30 মানে 0 করো না, 10 করে দিও। এবার তুমি বিয়োগ করে দেখো তোমার সেম আসবে। দেখো তো আর্গন মানে 18 আর 2 এ 20, তাহলে 22 থেকে 20 বাদ দিলে 2 আসছে। সবাই শর্টকাটটা বুঝতে পারলে? সকলে শর্টকাটটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ, যেটা আমাদের প্রবলেম, যেটা পরীক্ষায় প্রশ্ন আসবে, সেটা হচ্ছে কি এই যে দুটো আছে ক্রোমিয়াম আর কপার, এই দুটো এটা মানে না, এরা হচ্ছে এক্সেপশন কেস। কেন এক্সেপশন সেটা আমরা ডিসকাস করব, তার আগে দেখে নাও এদের অরিজিনালি কনফিগারেশন কি হয়। কপারের কনফিগারেশন হয় এই 4s থেকে একটা ইলেকট্রন ডিতে চলে যায়, তাহলে 3d4 3d5 আর 4s1, 3d5 4s1, আর কপারের ক্ষেত্রে হবে আর্গন 3d10 4s1। এই দুটো সঠিক, এবং পরীক্ষায় মাথায় রাখবে যে এই ক্রোমিয়াম বা কপারের কনফিগারেশন থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কেমিস্ট্রিতে এক্সেপশন থেকে বেশি প্রশ্ন আসে। এটুকু কারো কোনো সমস্যা আছে? নেই তো? তাহলে আমি তোমাকে কেন এটা হলো আমি তোমাকে বুঝিয়ে দিই। তাহলে দেখে নাও একবার, এটাকে দুভাবে এক্সপ্লেন করা যায়। আমি তোমাকে এক্সপ্লেন করছি অন দ্য বেসিস অফ এক্সচেঞ্জ এনার্জি। দেখো একটা জিনিস, এক্সচেঞ্জ ব্যাপারটা দেখে ভাবো। দেখো ধরো তোমাকে তোমার মা তোমার উপরে রেগে গেছে, তোমাকে খুন্তি নিয়ে তাড়া করেছেন, তুমি কি করবে? এক জায়গায় দাঁড়িয়ে থেকে মারটা খাবে, না তুমি গোটা বাড়ি ছুটে বেড়াবে? বলো কোনটা সুবিধা তোমার জন্য? কেউ একজন অ্যান্সার দাও, কোনটা সুবিধা তোমার জন্য? স্যার ছুটে বেড়ানো। কেন? ছুটে বেড়ালে কিছু মার ফাঁকাই পড়বে, কিছু মার পড়বে না, কিছু মার কম পড়বে, হ্যাঁ কি না বলো? আর এক জায়গায় দাঁড়িয়ে থাকলে পিটিয়ে ফাটিয়ে দেবে একদম পুরো। আমি সেই কনসেপ্টটা এখানে লাগাচ্ছি আর কি, এক্সচেঞ্জ এনার্জি। দেখে নাও, আমি তোমাকে আগে ম্যাথমেটিক্যালি বোঝাই, কারণ তোমরা ম্যাথমেটিক্স করতে সকলে ভালোবাসো, দেন তারপরে ফিজিক্যালি বোঝাবো তোমাকে। এনার্জি মিনস ই, এক্সচেঞ্জ এনার্জিকে আমি ই এক্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এটাকে আমি একটা ফর্মুলায় নিয়ে আসছি, সামেশন অফ এন ইন্টু এন মাইনাস 1 বাই 2k। তোমার মনে প্রশ্ন আসছে স্যার এখানে এনটা কি? হোয়ার এন ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রনস উইথ সেম স্পিন, যাদের ঘূর্ণন একই দিকে হয়, আর কেটা হচ্ছে ইউনিট। ওকে, তাহলে দেখে নাও এখানে ম্যাথমেটিক্স কি বলছে, যে স্যার এন যত বাড়বে ই এক্সচেঞ্জ তত বাড়বে, এটা ম্যাথ বলছে। আমরা দেখিনি একবার। ধরো আমি তোমাকে বলছি আমি ক্রোমিয়ামটাই জাজ করি, ক্রোমিয়ামটা 24, তুমি বলি স্যার আর্গন 3d4, এই যে ইউনিট ডিজিট 4 বললেন, আপনি বললেন মাথায় 4 দিতে, দেন 4s2। আমি কি বলেছিলাম পরে, যেটা ভুল হয়, এটা ভুল হয়ে গিয়ে অ্যাকচুয়ালি ঠিক কোনটা হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি অরিজিনালি হচ্ছে আর্গন 3d5 4s1, এটা ঠিক। তাহলে যত নাটক করছে কে বলতো, এই ডি সাবসেলটা, ডিতে কটা সাবসেল থাকে? টোটাল 5টা সাবসেল থাকে। আমি এখানেও ডিটা অরবিটাল পিকচার ড্র করছি, 5টা সাবসেল থাকছে। ইলেকট্রন কটা আছে দেখো তো, ডিতে 4টে ইলেকট্রন আছে। সবার দেখো স্পিন একই দিকে, এখানে ডিতে কটা ইলেকট্রন আছে দেখো তো, 5টা ইলেকট্রন আছে। তাহলে আমি যদি এক্সচেঞ্জ এনার্জি ক্যালকুলেশন করি, এর ক্ষেত্রে ই এক্সচেঞ্জ সমান সমান হবে এন ইন্টু এন মাইনাস 2। এখানে এন কত আছে দেখো তো, এক্ষেত্রে এন ইকুয়াল টু 4টে হচ্ছে সেম স্পিন, এর ক্ষেত্রে এন ইকুয়াল টু 5টা হচ্ছে। তাহলে এখানে 4 ইন্টু 4 মাইনাস 1 বাই 2k। তুমি যদি এটাকে মাল্টিপ্লাই করো দেখো 6k, তাহলে দিস কনফিগারেশন ইজ স্টেবিলাইজড বাই 6k এনার্জি। কি এনার্জি? না এক্সচেঞ্জ এনার্জি।
বাট এখানে যদি তুমি এক্সচেঞ্জ এনার্জি ক্যালকুলেশন করো তাহলে কি হবে 5 ইন্টু 5 মাইনাস 1/2k, তাহলে হয়ে যাচ্ছে কত আমাদের 10k। তাহলে দিস ইজ স্টেবিলাইজড বাই 10k এনার্জি। তাহলে কোনটা বেশি এনার্জি রিলিজ করছে বলো তো? 10k। সেই জন্য এই কনফিগারেশনটা বেশি স্টেবল। বলো বুঝতে পারলে কিনা? হয়েছে? তাহলে তোমার কারো কারো হয়তো মনে প্রশ্ন আছে, স্যার আমাকে একটুখানি আপনি ফিজিক্যালি বোঝানোর চেষ্টা করুন। আমি তোমাকে ফিজিক্যালি বোঝানোরও চেষ্টা করছি, একটু খেয়াল রাখো এদিকে। এটা এদের জন্য D5 কনফিগারেশনের জন্য। দেখো একবার যে আমি যদি D4 কনফিগারেশন, তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা পরপর হুন্ডের সূত্র অনুযায়ী একটা একটা করে আমি ইলেকট্রন আমি সেম স্পিনে আমি দিয়ে দিলাম। আর D5 কনফিগারেশন মানে কি বলতো? প্রত্যেকটা অরবিটালে একটা করে চলে গেল। কোনো কোনো বইগুলো হাফ অ্যারো থাকে, সে ঘাবড়ানোর কিছু নেই, ওগুলো ইলেকট্রনকে বোঝানোর একটা রিপ্রেজেন্টেশন, তাই ঘাবড়াবে না ওটাতে। দেখে নাও একবার জিনিসটা তোমরা। তাহলে দেখো এটা প্রথম ইলেকট্রন, এটা দ্বিতীয় ইলেকট্রন, এটা তৃতীয় ইলেকট্রন। তাহলে প্রথম ইলেকট্রন এর সঙ্গে জায়গা এক্সচেঞ্জ করতে পারে, এর সঙ্গে করতে পারে, এর সঙ্গে করতে পারে, এই তিনজনের সঙ্গে জায়গা এক্সচেঞ্জ করলো। দ্বিতীয় ইলেকট্রনটা এর সঙ্গে করলো, এর সঙ্গে করলো, আবার এর সঙ্গেও করলো, কিন্তু আমরা এইটাকে অলরেডি নিয়ে নিয়েছি আগে। এবার এইখানে এখানে এক্সট্রা কটা এলো? দুটো এলো। আর তৃতীয় ইলেকট্রনটা এর সঙ্গে এক্সচেঞ্জ করলো, এর সঙ্গে করলো, এর সঙ্গে করলো, তাহলে অ্যাকচুয়ালি একটা নেবো, কারণ আমাদের এই দিকটা তো অলরেডি নেওয়া হয়ে গেছে। ফোর্থ ইলেকট্রন তো অলরেডি সবগুলোর সঙ্গে হয়ে গেছে। তাহলে মোট কটা এক্সচেঞ্জ করলো বলো তো? 6টা। দেখো আমরা ম্যাথমেটিক্যালেও 6k বার করেছিলাম, তাহলে একই জিনিস বেরোলো। এখান দিয়েও সেম লজিকে বার করো। এটা প্রথম ইলেকট্রন, এটা দ্বিতীয় ইলেকট্রন, এটা তৃতীয় ইলেকট্রন, এটা চতুর্থ ইলেকট্রন। তাহলে দেখো তো এটার পরে এটা এর সঙ্গে করবে, এর সঙ্গে করবে, এর সঙ্গে করবে, এর সঙ্গে, তাহলে মোট 4 জনের সঙ্গে এক্সচেঞ্জ। দেখো এইটা কি করছে বলো তো? আগে তো এটা হয়ে গেছে, তাহলে অলরেডি নতুন 3টের সঙ্গে করলো। তারপরে আমাদের এটা এখানে একটু ভুল লিখেছি মনে হচ্ছে। তারপর এটা থার্ড ইলেকট্রনটা, এটা এর সঙ্গে এক্সচেঞ্জ করবে, এর সঙ্গে করবে, মানে দুজনের সঙ্গে করবে। আগেরগুলো তো আমি অলরেডি নিয়ে নিয়েছি। আর এখানে ফোর্থ ইলেকট্রনটা এর সঙ্গে করবে, আর আগেরগুলো তো আমি অলরেডি নিয়ে নিয়েছি। মানে মোট কটা হলো? 4 3 7 2 আর মানে 9 আর 1 10টা। তাহলে মোট 10টা এক্সচেঞ্জ। এখন আমি এখানে 10k বেরিয়েছিল এখানে। তাহলে ফিজিক্যালি এবং ম্যাথমেটিক্যালি বুঝতে পারলে, তাহলে যেখানে এক্সচেঞ্জ বেশি হবে, ওই যে কি একজন অ্যান্সার দিল, সে জায়গা চেঞ্জ করলে মায়ের মারটা কম পড়বে, মানে রিপালশন কম হবে। এখানে মার মানে রিপালশন কম হবে। কথা বোঝা গেছে? তাহলে সকলে বুঝতে পেরেছ? কে আছো বুঝতে পারোনি? সকলে বুঝতে পেরেছ? সকলে মৃত নাকি? আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। দেখো তার মানে একটা কনক্লুশন টানি আমি একবার। তাহলে তোমার বাড়িতে হোমওয়ার্ক থাকবে, কপারকে কেন তুমি 3D9 4s2 না লিখে তুমি কপারকে 3D10 4s1 লেখো। এটা ঠিক, ওটা ভুল কেন? এটা তোমার বাড়িতে করবে, তুমি এইভাবেই প্রসেসে করবে। শুধু মাথায় রাখবে কপারে কিন্তু আপ স্পিনে 5টা থাকবে, ডাউন স্পিনেও 5টা, বা আর এক ক্ষেত্রে 4টে, তাই কিন্তু আলাদা আলাদা, তাই সামেশন শব্দটা ওখানে লেখা আছে। ওকে, এখানে একটা কনক্লুশন টানতে পারো। দেখো দেখি এই যে কনফিগারেশনটা করলে, এখানে দেখো তো এই কনফিগারেশনটা দেখো একটা অরবিটাল ফাঁকা আছে। এখানে দেখো সবাই একটা করে ধরে নিয়েছে অরবিটালগুলো। অ্যাকচুয়ালি ডিতে ম্যাক্সিমাম কটা থাকতে পারে? 10টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু সে কটা ধরেছে বলো তো? 5টা। তাই 5টা যদি অকুপাই করে, তাহলে তাকে আমরা কি বলি বলো তো? হাফ ফিল্ড বলি। তাহলে কনক্লুশন টানলাম হাফ ফিল্ড। অ্যান্ড তুমি কালকে নেক্সট দিন যখন হোমওয়ার্কটা করে আনবে, সেখানে পাবে তুমি ফুললি ফিল্ড। তাহলে হাফ ফিল্ড অর ফুললি ফিল্ড যে সমস্ত
আমাদের সাবসেলগুলো থাকবে, সেগুলো মোস্ট স্টেবল, সবচেয়ে বেশি স্টেবল হয়। এইটা দিয়েও আমরা অনেক প্রশ্ন পাবো। বলো এইটুকু কোনো সমস্যা নাকি বুঝতে, কোনো প্রবলেম আছে? বেশ, উত্তর পাওয়ার আশা রাখলাম না। একটা হোমওয়ার্ক ওখানে দিলাম, সেকেন্ড হোমওয়ার্ক দিচ্ছি যে তুমি অ্যাটমিক নাম্বার 1 to 50 পর্যন্ত এলিমেন্টগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন করে আসবে। এটা সেকেন্ড হোমওয়ার্ক। থার্ড হোমওয়ার্ক হচ্ছে ক্লাস নাম্বার 1, 2, 3, 4 রিভিশন দিয়ে আসবে। নেক্সট দিন আমি অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্লাস তার সঙ্গে নিট লেভেল কোশ্চেন, তার সঙ্গে ডব্লিউবি জেই লেভেল কোশ্চেন প্লাস যেই মেন লেভেল কোশ্চেন প্র্যাকটিস করব। তার জন্য রিভিশন দেওয়াটা মাস্ট। যা যা পড়িয়ে এসেছি, যদি কোনো বই পড়তে পারো ওকে, আর যদি বই না পড়ো, আমি যা যা পড়িয়ে এলাম এতদিন পর্যন্ত 4টে ক্লাসে, সেখানে মোর দ্যান সাফিসিয়েন্ট আমি যে কোশ্চেনগুলো নেক্সট দিন করাবো। যথেষ্ট বোর্ড ওয়ার্ক করা থাকে সেগুলো সব খাতায় টু দ্য পয়েন্ট, পাই টু পাই লিখবে, সেটাকে মাল্টিপল টাইম রিভিশন করবে এবং লিখে প্র্যাকটিস করবে। তাহলে পরের দিন আমরা তাহলে এখানে যেগুলো করব, অর্থাৎ তোমাদের জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, নিটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডব্লিউবি জেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর জেই মেনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং কিছু নতুন টাইপের কোশ্চেন আমরা নেক্সট দিন করব। তাহলে আমাদের ফুললিভাবে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এবং আমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে যে আমরা প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবো। ওকে।